এখন সকাল 10টা। কলকাতার রিপন স্ট্রিটে অর্ণব রায়ের পৈতৃক বাড়ি। ওর দোতলার ঘরে বসেছিল। জানলার ধারে বসে অর্ণব রায় ডায়েরি লিখছিল। দিনের শুরুতে ও সারা দিনের কাজকর্মের একটা তালিকা তৈরি করে। এই অভ্যেসটা তার কলেজ থাকতেই হয়ে গিয়েছিল, না হলে এত পেশেন্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট মাথায় রাখতে বেশ সমস্যাই হয়। তবে আজ আর ডায়েরিতে পেশেন্টদের বিবরণ নেই, বরং এক গাদা লোকজনের কন্ট্যাক্ট আছে। কারা এইসব লোকজন? এইসব কন্ট্যাক্টগুলো জোগাড় করতে অর্ণবকে বেশ কসরত করতে হয়েছে। কিসের কন্ট্যাক্ট এগুলো? এরা প্রত্যেকেই প্রয়াত শিল্পী অনিমেষ বাবুর সাথে কখনো না কখনো যোগাযোগ করেছিল। অনিমেষ বাবুর সাথে অর্ণবের গভীর আলাপ ছিল, তবে কতটুকু চিনত অনিমেষ বাবুকে? এখন ভাবতে বসলে মনে হয় যে কিছুই চিনত না। অর্ণব বাবু বর্ণর এই অবস্থার কারণ বুঝতে চাইছিলেন। কারণ বুঝতে গেলে ওই বাড়ির রহস্য সমাধান করতেই হবে, যেটার সঙ্গে জড়িয়ে রয়েছে অনিমেষ বাবুর মৃত্যু। অর্ণব বুঝেছিল যে এই রহস্যের সমাধান করতে হলে আগে জানতে হবে অনিমেষ বাবু মানুষটা সম্পর্কে। কিন্তু ওনার ব্যাপারে অনলাইনে যেটুকু তথ্য পাওয়া যায় তার বাইরে কিছু জানার তো সুযোগই নেই, কারণ ওনাকে ব্যক্তিগত স্তরে চিনতেন এমন লোকের সংখ্যা খুব কম। বর্ণর পরিবারের লোকজনের সাথে কথা বললে খুব সুবিধে হতো, কিন্তু বর্ণ সুস্থ হওয়ার আগে সেই সব করার উপায় নেই। অর্ণব একটা ফোন দিয়ে আঁটে। ও জানত যে অনিমেষবাবু একটা কলেজের ইংরেজির অধ্যাপক ছিলেন। স্বভাবতই তার কিছু সহকর্মী থাকবে, তাদের মধ্যে কেউ কি ওনার ঘনিষ্ঠ ছিলেন না? এই প্রশ্নের উত্তর খুঁজছিল অর্ণব। তবে কলেজের ওই সময়ের অন্য অধ্যাপকদের খুঁজে বার করতে বেশ সমস্যাই হয়েছিল। তবে একটু সময় নিয়ে খোঁজার পরেই জগবন্ধু কলেজের এক পুরনো কেয়ারটেকারের সঙ্গে ওর যোগাযোগ হয়। তার সাহায্যেই অর্ণব ইউনিভার্সিটির বাংলা বিভাগের এক পুরনো অধ্যাপকের ঠিকানা পান। রহস্যের এক ঘন কুয়াশার মধ্যে ও এটুকু আলোর সন্ধান পেয়েছে। অর্ণব ঠিক করেছে আজ ও আন্দুল যাবে। আগে কখনো আন্দুল যায়নি। আন্দুল হাওড়া জেলার একটা ছোট্ট মফস্বল। এই মফস্বলের একটা কলেজের নাম প্রভু জগবন্ধু কলেজ। বেলা 11টার মধ্যে অর্ণব বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বেরিয়ে ও প্রথমে শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার একটা বাস ধরল। বাসে চড়েও সামনের দিকে একটা সিট পেয়ে গেল। জানলা থেকে বাইরে তাকিয়ে ও বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর ফোনটা পকেট থেকে বার করলো। এরপর অর্ণব ফোনে সেভ করা একটা ডকুমেন্ট খুলল। এই ডকুমেন্টে ও এই অধ্যাপক সম্পর্কে বেশ কিছু তথ্য লিখে রেখেছে। এইসব তথ্য অনেকটা পাওয়া ওই কেয়ারটেকারের থেকে, আর অনেকটাই নিজে থেকে সংগ্রহ করেছে। মানুষটার সাথে দেখা করার আগে তার সম্পর্কে কিছু জিনিস জেনে নেওয়া প্রয়োজন। লোকটার নাম ডক্টর রঞ্জন ঘোষ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাথে আরও কি একটা বিষয় নিয়ে লোকটার পিএইচডি আছে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ছাত্র অবস্থায় উনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অধ্যাপক হওয়ার পরও উনি সক্রিয়ভাবে বিভিন্ন মুভমেন্টে উনি অংশগ্রহণ করেছেন। এছাড়াও অল্প বয়স থেকেই থিয়েটার করতেন। আন্দুলে একটা নাটকের দলও করেছিলেন। সারা জীবন উনি অধ্যাপনাই করেন। অবসর গ্রহণের পরও রঞ্জনবাবু আন্দুলেই বসবাস শুরু করেন। এখনও ওখানেই আছেন। ওনার স্ত্রী গত হয়েছে আজ প্রায় 6 বছর হলো। রঞ্জনবাবুর ছেলে একটা আইটি কোম্পানিতে চাকরি করে। সে ব্যাঙ্গালোরে থাকে। অনিমেষবাবুর থেকে 2 বছরের জুনিয়র ছিলেন রঞ্জনবাবু। তবে দুজনের মধ্যে বেশ সখ্যতা ছিল। আন্দুলে থাকাকালীনও অনিমেষবাবুর খুব বেশি বন্ধু ছিল না। তবে যে কয়েকজনের সাথে উনি কাজের সূত্রে মেলামেশা করতেন, অধ্যাপনা ছেড়ে দেওয়ার পর আর তাদের সাথেও কোনো যোগাযোগ রাখেননি। কিন্তু কেয়ারটেকার জানায় যে রঞ্জনবাবুর সাথে অনিমেষবাবুর ইদানিং কালেও চিঠি লেখালেখি ছিল। তাহলে ওনার থেকে অনিমেষবাবুর সম্পর্কে অনেকটাই ইনফরমেশন পাওয়া যেতে পারে। তবে ওর ভাবনা একটা বাধা পড়ল। বাসের কন্ডাক্টর ওর গায়ে একটা টোকা মারল। তারপর বলল, দাদা ভাড়াটা দেখি একটু। অর্ণব প্যান্টের পিছনের পকেটে হাত দিয়ে
মানিব্যাগটা বার করে আনলো। তারপর একটা 20 টাকার নোট ও কন্ডাক্টরের দিকে এগিয়ে দিল। ভাড়াটা কেটে কন্ডাক্টর ওর হাতে একটা টিকিট দিল। টিকিটটা মানিব্যাগে ঢুকিয়ে রেখে অর্ণব সবেমাত্র ওর ফোনটা আবার খুলতে যাবে এমন সময় একটা ঝামেলার শব্দে ওর চোখ অন্যদিকে গেল। বাসের পিছনে দুটো লোকের সাথে কন্ডাক্টরের খুব তর্কাতর্কি হচ্ছে। কন্ডাক্টর বলছে, আরে বলছি তো 20 টাকা ভাড়া। লোকটা বলছে, আমি পরশুদিনে 11 টাকায় গেছি। দ্বিতীয় লোকটা বলল, আরে আমরা ডেলি প্যাসেঞ্জার দাদা, এইসব ইয়ার্কি আমাদের সাথে চলবে না। হ্যাঁ। কন্ডাক্টর ভীষণ বিরক্ত হলো। তারপর বলল, দেখুন দাদা, আমার এত বাজে বকার সময় নেই। হ্যাঁ, যদি ভাড়া দিতে না পারেন তো নেমে যান। লোক দুটো এবার ভীষণ চটে গেল, ভীষণ চিৎকার করতে লাগলো। বাসের অন্য লোকজনের মধ্যেও বেশ চাঞ্চল্য দেখা দিতে লাগলো। সবাই নিজেদের মধ্যে বকবক করতে লাগলো। ও দেখল যে বাসের মানুষজন নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে লাগলো। লোকজনের মধ্যে হিংসা বেড়ে যাওয়া থেকে শুরু করে ডিমনিটাইজেশনের জন্য দেশের অর্থনৈতিক ক্ষতি, এই সব কিছু শুনে অর্ণব হাসতে থাকলো। পাহাড়ে থাকার সময় অর্ণবী সব কিছু মিস করত। এত লোকজন সে অনেকদিন পরে দেখছে। কলকাতার মতো এত কোলাহল হয়তো আর কোথাও নেই। সব সময় এত লোক, কখনো একা লাগে না। তবে এই শহরে বেশি দিন থাকার উপায় নেই অর্ণবের। বর্ণর এই সমস্যাগুলো মিটলেই অর্ণবকে আবার পাহাড়ে যেতে হবে। পরশুদিনই একটা ফোন এসেছিল। ফোনটার ওপার থেকে কথা বলছিলেন একটা ইন্টারন্যাশনাল এজেন্সির HR। তিনি চাইছিলেন অর্ণবকে কালিম্পংয়ের পাশাপাশি একটা ছোট্ট গ্রামেও ওদের সঙ্গে কাজ করতে। অর্ণব এখনো কিছু উত্তর দেয়নি, শুধু বলেছে, আমার এক ভাই খুব অসুস্থ, আমি কিছুদিন পর আপনাদের সঙ্গে কথা বলছি। বাসের লোক দুটো এতক্ষণে বেশ ঠান্ডা হয়ে গেছে, ভাড়া মিটিয়ে দিয়েছে। কন্ডাক্টরও এতক্ষণে বাসের গেটে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। বাসটা বড় বাজারের কাছাকাছি চলে এসেছে। অর্ণব লক্ষ্য করল বাসের পাশ দিয়ে একটা লোক বাইকে করে যাচ্ছে। লোকটার মনে হয় জীবনের প্রতি কোনো বিশেষ মায়া নেই। ও বাইক চালাচ্ছে প্রচণ্ড গতিতে, বাঁক নিচ্ছে যখন ভীষণভাবে ঝুঁকে পড়ছে। অর্ণবের মনে পড়ে গেল ওর অতীতের কথা। কলেজ জীবনে ও এভাবে জোরে জোরে বাইক চালাতো, অনেক দূরে দূরে বাইক নিয়ে রাইডে যেত। একবারও অযোধ্যা পাহাড়েও যায়। সেখানে মানুষজনের কষ্ট দেখে ওর নিজের জীবনের প্রিভিলেজগুলো নিয়ে গিল্ট হতে থাকে, কষ্ট হয়। তারপর একবার সিনেমার ভূত মাথায় চাপে। কলকাতার বস্তির বাচ্চাদের নিয়ে ডকুমেন্টারি বানাতে চেয়েছিল। সেই কাজের সময় কলকাতার দারিদ্র্যের আসল রূপ দেখতে পায় অর্ণব। ওর ভয় হতো, মনে হতো ও অন্যায় করছে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ কন্ডাক্টরের এক ডাকে ও বুঝতে পারল যে হাওড়া স্টেশন এসে গিয়েছে।